বর্তমানে স্বনির্ভরতা আর কর্মব্যস্ততার জন্য দাম্পত্য সম্পর্কে কমে যাচ্ছে সহনশীলতা, বিশ্বাসযোগ্যতা। তার জায়গা নিচ্ছে জেদ, ইগো ইত্যাদি নানা রকম নেতিবাচক গুণ। তার প্রভাব পড়ছে সন্তানদের মধ্যেও। তৈরি হচ্ছে মানসিক অবসাদ, চাপ। একই বাড়ি বা একই ফ্ল্যাটের মধ্যে থেকেও বাবা মা সন্তান সবাই যেন একাকিত্বের সমস্যায় ভুগছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ছোটখাটো জিনিস নিয়েও বাবা মায়ের মধ্যে নিয়মিত অশান্তি। হারিয়ে যাচ্ছে একে অপরকে মানিয়ে নেওয়ার মানসিকতা। সন্তানের পড়াশোনার বা বড় হয়ে ওঠার সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। চোখের সামনে বাবা মায়ের একে অপরের প্রতি কটূক্তিতে তীব্র প্রভাব পড়ছে সন্তানদের উপরেও। যে বাবা মা সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান বস্তু, তারা নিজেরাই সন্তানের কাছে নিজেদেরকে একবারে তলানিতে নামিয়ে ফেলছেন, যা মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে সন্তানকে। অনেক ক্ষেত্রে সেই মানসিক চাপ সহ্য করতে পারছে না সন্তানরা, যেখানে বাবা মায়ের উচিত সন্তানের মানসিক যন্ত্রণায় তার পাশে থাকা, সেখানে তারা নিজেরাই নিজেদের মধ্যে দাম্পত্য কলহে মেতে উঠেছেন, যা মেনে নিতে পারছে না অনেক সন্তানই। বাবা মাকে বোঝাতে না পারে কেউ কেউ আবার নিজেকেই শেষ করে দেওয়ার পথ বেছে নিচ্ছে। সম্প্রতি আরামবাগেও সেই প্রবণতা দেখা যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। বাবা মাকে যেমন সন্তানের মঙ্গলের কথা ভাবতে হবে, তেমনি সন্তানদেরকেও নেতিবাচক মানসিকতা দূরে সরিয়ে রেখে আরো বেশি সহনশীল হয়ে উঠতে হবে। বাবা মায়ের পাশাপাশি সন্তানদেরকেও এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এখন শুনুন এ বিষয়ে আরামবাগের বিশিষ্টজন থেকে সাধারণ মানুষ কি ভাবছেন। আমি দুদিন আগে সংবাদ সোনালিয়া খবরের চ্যানেলটায় দেখলাম, একদিন রাত্রেবেলা দেখলাম আরামবাগ গার্লসের 12-এর ছাত্রী বায়ো সায়েন্সের পরে সে আত্মহত্যা করেছে। আর পরের দিনই আবার দেখলাম আরামবাগ গার্লসের ক্লাস 8-এর একজন ছাত্রী মারা গেছে। তো জিনিসটা মানে খবরটা দেখে খুবই মর্মাহত যে এখনকার দিনে সত্যি ইয়াং জেনারেশন যদি এইরকম পদক্ষেপ নেয়, তাহলে তো বাবা মায়ের ভীষণই একটা মুশকিল, মানে খুবই একটা খারাপ জায়গায় চলে যাচ্ছে। বাবা মাকে একটু সচেতন হতে হবে। যেমন হচ্ছে যে বন্ধুত্ব, যে বাবা মাকে সবসময় ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতো ব্যবহার করতে হবে। কেননা বাবা মা বয়সে বড় বলে তারা যেটা বলবে সেটাই ছোটদেরকে শুনতে হবে, আর ছোটদের কথার কোনো গুরুত্ব হবে না, এটা কিন্তু নয়। বলবো যে বন্ধুর মতো হতে হবে, ছেলে মেয়েদের সাথে সেরকম আচরণ করতে হবে বন্ধুর মতো। আর দ্বিতীয় বলবো সময়, বাচ্চাদেরকে সময় দিতে হবে। যে যেমন এখনকার দিনে বাচ্চাদের দেখি, ছোট বাচ্চাদের যে মা বাবার সময় নেই, কি বাবা মা কর্মরত, বাচ্চাদেরকে মোবাইল দিয়ে ছেড়ে দিচ্ছে। কিন্তু সেই বাচ্চাটা মোবাইলে যে জিনিসটা দেখছে, ভালো দেখছে না খারাপ দেখছে, বাবা মা সেটা কিন্তু লক্ষ্য রাখছে না। যেমন একটা বাচ্চা যদি দেখে যে একটা বাচ্চা মানে সবসময় মোবাইলে হেলিকপ্টারের ভিডিও দেখছে, তার মনের মধ্যে একটা আসছে যে হ্যাঁ আমি বড় হয়ে পাইলট হব। কিন্তু একটা বাচ্চা দেখা যাচ্ছে যে সে মার দাঙ্গা সবসময় মোবাইলের মধ্যে দেখছে, তার মাথার ভেতর সেই টেন্ডেন্সিটা চলে আসছে যে আমি বড় হয়ে মানে এইরকম হব, সবসময় মারপিট, ঝামেলা, ঝগড়াঝাটি এরকম করবো। তো দ্বিতীয় হচ্ছে বাচ্চাদেরকে সময় দিতে হবে বাবা মাকে। আর 3 নম্বর বলবো, বাবা মায়ের অপূর্ণ আশা আকাঙ্ক্ষা বাচ্চাদের উপর যেন চাপিয়ে না দেওয়া হয়। যেমন ধরুন যে মায়ের ভবিষ্যতে গান শেখার খুব ইচ্ছে ছিল, মা সেটা পারেনি, তার সন্তান হওয়ার পর তার সন্তানকে চেপে ধরা হলো যে তাকে গানটা শিখতেই হবে, কিন্তু বাচ্চা গান শিখতে পারছে না। হ্যাঁ, কিন্তু সে নাচে ভীষণ ভালো। হ্যাঁ, কিন্তু এটা বাবা মাকে একটু বুঝতে হবে যে তাদের অপূর্ণ আশাগুলো বাবা মায়ের ছেলে মেয়ের উপরে চাপিয়ে দিলে হবে না কিন্তু। হ্যাঁ, সেখানে একটু বন্ধুর মতো তাদের সঙ্গে মিশতে হবে। আর 4 নম্বর বলবো, একটু ডিসিপ্লিন হতে হবে। যে বাচ্চাদেরকে ছোট থেকেই একটু গুড ম্যানার, ব্যাড ম্যানার এগুলো শেখাতে হবে বাচ্চাদেরকে। হ্যাঁ, 5 নম্বর বলবো যে বাচ্চাদেরকে প্রকৃতির মধ্যে বড় হয়ে উঠতে দিতে হবে। সবসময় তাদের এটা করো না, ওটা ধরো না, এটা ভালো নয়, সেটা ভালো নয়, সেটা করলে হবে না। একটা চারা গাছকে যেমন আমরা কি করি, ছোট থেকে জল দিই, সার দিই, তারপরে সে বড় হয়ে ফুল ফল দেয়। যেমন গোলাপ গাছে কাঁটা থাকলেও সে গোলাপ ফুল দেয়, খুব সুন্দর সেটা। তো একটা বাচ্চাকে বলবো প্রকৃতির মধ্যে আপনি বড় হতে দিন। হ্যাঁ, যেমন কী হবে, তার শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, এই 3টে জিনিস
আপনারা লক্ষ্য করুন যে আপনার বাচ্চা এই 3টে জিনিস ঠিকমতো পাচ্ছে কি না, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি। তাহলে দেখা যাবে একটা চারা গাছ যেমন বড় হয়ে ফুল ফল দিচ্ছে, আপনার বাচ্চাও কিন্তু সেইভাবে বড় হয়ে একটা গাছের মতো মহিরুহ হয়ে উঠবে। তো আমার এটাই বলার। আর একটা কথা বলবো যে এখনকার দিনে বাচ্চাদের মানে ভেতরে জেদ জিনিসটা ভীষণ চলে এসছে, যে আমরা যেটা বলবো সেটাই করতে হবে। কিন্তু আমি বলবো যে সেই জেদ, বাচ্চারা যখন জেদ দেখাচ্ছে সেই সময়টা বাচ্চাদের যে মেন্টালিটি সেটাকে আপনারা অন্যদিকে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে ভালোবাসুন, প্রচণ্ড রকমভাবে বাচ্চাদেরকে ভালোবাসুন, বাচ্চাদের মানসিকতাটাকে আপনারা অন্যদিকে নিয়ে যান, তাহলে দেখবেন বাচ্চাদের জেদটা আর কিন্তু থাকছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে দেখুন, সংসারে ঝগড়াঝাটি, অশান্তি এগুলো লেগেই আছে, আগেও ছিল, এখনও আছে। তো এই বাচ্চারা যখন ঘরে থাকবে, আমার মনে হয় যে ঝগড়াঝাটি, অশান্তিগুলো তাদের সামনে না করলেই ভালো। হ্যাঁ, কারণ তাদের উপর এগুলো খুবই তাদের ব্রেনের উপর চাপ পড়ে, এগুলো তারা ওইগুলো নিয়ে সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা করে। হ্যাঁ, তো আমি বলবো যে বাবা মাকে একটু সাবধান হতে হবে, যে বাচ্চা যখন ঘরে থাকছে তখন তাদের আলোচনাগুলো তাদের সামনে না করে, তারা যখন থাকছে না তাদের সেই সময়টা করে নেওয়ার জন্য, তাহলে কি হবে, তাদের সন্তানেরই ভালো হবে। আসলে জীবন বা জগৎটা আগের মতো তো নয়, মানুষের সহনশীলতা কমে গেছে। আগে যেমন একটা পারস্পরিক বোঝাপড়া ছিল স্বামী স্ত্রীর মধ্যে, অর্থাৎ বাবা মার মধ্যে, সেইটা মানুষের ব্যক্তিত্বের সংঘাতে এটা অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। পাওয়ার অফ অ্যাডজাস্টমেন্টটা অনেকটা কম। সবাই একটু সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। স্বামী ভাবছে আমি কর্তৃত্ব করব, স্ত্রী ভাবছে আমি তার কর্তৃত্ব মানব কেন। এই যে সংঘাত থেকেই দাম্পত্য কলহ, ঝগড়াঝাটি। সেটা ঠিক আছে, সেই দাম্পত্য কলহ বা বিবাদ, কথা কাটাকাটি, উপরন্তু শারীরিক নিপীড়ন, নিগ্রহ, এইগুলো যখন সন্তানের সামনে করা হয় তখন তার প্রবল ছাপ পড়ে সন্তানের পরে, যে আমি তাহলে কোন ঘরে জন্ম নিলাম। আমার বাবা মা যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট না করতে পারে, এই অশান্তি করে, এই অশান্তির সংসারে আমার থাকাটা অনেকে অবাঞ্ছিত মনে করে। শিশু তো সম্ভব না, শিশু সন্তানের পক্ষে সম্ভব না বাবা মাকে সামলানো, বাবা মাকে শিক্ষা দেওয়া। এই শিক্ষাটা বাবা মাদের গ্রহণ করতে হবে। সন্তান পারবে না বাবা মাকে সংশোধন করতে, কখনই পারা সম্ভব না। বয়সের তফাৎ, তাদের বাবা মাকে তার অন্য স্থানে রেখেছে, তার শ্রদ্ধার জায়গায় রেখেছে। তো বাবা মার উচিত সন্তানের উপস্থিতিতে কখনই বিবাদে জড়িয়ে না যায়, যার ফলে একটা মানসিক চাপ পড়ে। তখন সন্তান, যার শিশু নয়, কিশোরীও নয়, আরেকটু পরে বা কৈশোর উত্তীর্ণ তরুণীরা নিজেদের খুব অবাঞ্ছিত মনে করে। তারা জীবনটা খুব মাঝে মাঝে খেই হারিয়ে ফেলে তারা। অবশ্য তাদের উচিত নয়, তাদেরকে আবেগমুক্ত হতে হবে। এই বাবা মার জন্য জীবনটা, অমূল্য জীবনটা নষ্ট করব, এটাও ঠিক নয়। তাদেরকেও সচেতন হতে হবে, বাবা মা যা কিছু করুক আমি আমার জীবন পথে এগিয়ে চলব। তাতে বাবা মার সাথে যদি আমি সম্পর্ক কম রাখতে হয় রাখবো, কিন্তু আমি আমার পথ, আমি যখন জীবনে এই পৃথিবীতে এসেছি, আমি আমার পথ ঠিকানা খুঁজে নেব এবং প্রয়োজন হলে বাবা আমাকে বোঝাবো, দেখো তোমরা যদি এমন করো তাহলে আমি কিন্তু তোমাদের সন্তান নয়, আমাকে সন্তান বলে স্বীকার করো না। এই মানসিক চাপটা যদি দেওয়া যায় বাবা মাকে, এই যদি এরকম ঝগড়া করে যাও আমার সামনে, তাহলে আমাকে তোমরা সন্তান বলে মনে করো না, কিন্তু তাহলেই দেখবে একটা মানসিক চাপ পড়বে বা আমার সচেতন হবে। এই মেয়ে বা ছেলে আমাদের প্রতি রুষ্ট, আমাদের আচরণ তারা আমাদের প্রতি বীতশ্রদ্ধ, আমাদের সচেতন হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। আর
এর ফলে আত্মহননটা ওটা আমি মনে করি একটা অন্যায়, একটা অপরাধ বা পাপ। বা আমার জন্য তুই জীবনটাকে নষ্ট করবি কেন? পরে অনেক কষ্ট করে একটা মনুষ্যের জীবন পাওয়া যায়, সেই জীবনটাকে নষ্ট করে ফেলবে। এটাও এক্ষেত্রে আমি শুধু বাবা মা না, সন্তানকেও দায়ী করবো না, তুমি তোমার এই সিদ্ধান্ত ঠিক করছো না। একদম বাবা মার জন্য তুমি মারা যাবে, এটা মানা যায় না। এই জন্য বাবা মাও দায়ী, তোমার আবেগও দায়ী। তুমি আবেগে রুদ্ধ হওয়া উচিত। তোমাকে আর একটু, বাবা মা তো বটেই এক্ষেত্রে দায়ী বটেই, কিন্তু এত সহজে জীবনটা তুমি ছেড়ে দেবে কেন? এবং আত্মহত্যা একটা ধরনের একটা প্রবণতা, একটা ও করছে বলে এর মধ্যে আত্মহত্যা প্রবণতা একটা দেখা দেয় অনেকের মধ্যে। না, এই জীবন রেখে লাভ নেই, বাবা মাই যেখানে আমাকে দেখছে না, আমার সন্তান স্নেহে লালন পালন করছে না, এই জীবন আমি রাখবো কেন? এটাও বোধহয় ঠিক নয় আমার মনে হয়। শুধু আরামবাগে নয়, গোটা দেশে যদি দেখি, গোটা ভারতবর্ষে এবং সারা বিশ্বেও আগে প্রত্যেক 1 লাখ লোকে 2.36% করে সুইসাইড করতেন। সেটা বর্তমানে প্রায় দাঁড়িয়েছে 40 থেকে 45 জন প্রত্যেক 1 লাখ লোকে। তাহলে আমরা বুঝতে পারছি যত দিন বাড়ছে সুইসাইডাল অ্যাটেম্প এবং সুইসাইডাল ডেথ, আত্মঘাতী মৃত্যু এবং আত্মঘাতের চেষ্টা কত বেড়ে গেছে, কত গুণ বেড়ে গেছে। 2.36 থেকে হয়ে গেছে 40+। এইভাবে বাড়ছে। প্রথমেই বুঝতে হবে এর সমাধান কোথায়। সমাধানটা আমরা বাবা মায়েরা কিছুটা করতে পারি যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেমন পড়াশোনার কথা বলি, তাদের মানসিক গঠনটাও কিন্তু গড়ে তুলতে হয়। স্বামী বিবেকানন্দ কিন্তু এই মানসিক স্বাস্থ্যে কি করে উন্নতি করা যায় এটার কথা বারবার বলেছেন উনি। অতএব শুধু পড়াশোনায় ভালো হলে হবে না, মানুষ হিসেবেও তাকে গড়ে তুলতে হবে, তাকে বোঝাতে হবে বিপদের দিনে, খারাপ সময়ে কি করে ধৈর্য ধরতে হয়। এবং বাবা মাকে বাচ্চাদের সাথে, ছেলে মেয়ের সাথে কিছুটা বন্ধুর মতন শুধু শাসন করলে চলবে না, তাদের বন্ধুর মতনও মিশতে হবে। দূরত্বটা, মানসিক দূরত্বটা কমিয়ে আনতে হবে। দেখবেন এই ছোট বাচ্চারা যেগুলো ক্লাস 9, 10, 7 সুইসাইড করছে, নয় প্রেম ঘটিত কারণে, নাহলে বাবা মা বকা দিয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, অথবা কোনো ঝোঁক ধরেছে, কিছু কিনে দেয়নি, ফোন কিনে দেয়নি তার জন্য। আর কিছু থাকে তারও একটু বেশি বয়সে 11-12 প্রেম করছিল, ব্ল্যাকমেল করছে, সেই কারণে অনেকে আত্মহত্যা। তো এই জিনিসগুলো যাতে না তৈরি হয়, মানসিক গঠনটা যেন ভালো হয়, তার জন্য কাউন্সিলিং করা, ছেলে মেয়েদের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু দেখতে পেলে, যেমন অত্যধিক রাগ, অত্যধিক আবেগপ্রবণ ইত্যাদি যদি দেখতে পাওয়া যায়, ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে কাউন্সিলিং করা, তাদের ট্রিটমেন্ট করানো, এটা কিন্তু কোনো লজ্জার ব্যাপার নয়, এটা কিন্তু করাতে হয়। আবার অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে যখনই খুব ইমোশনাল, তাদের বাবা মায়েরা শুধু বকতে থাকে, না এটা করবে না, মানে একটা ইগো প্রবলেমের মতন হয়ে থাকে। ছেলেরা এটা চাইছে, এটা দেবে না, তা না করে পাশাপাশি বসে কথা বলা, কথা বলে সমস্যার সমাধান করা, অনেক দেখবেন ইজি হয় ব্যাপারটাকে। আর বেশি বয়সে যে সুইসাইডাল অ্যাটেম্পগুলো হয়, সেইগুলো মেনলি হয় আপনার অবসাদে যারা ভোগে, ডিপ্রেশনে যারা ভোগে, তাদের দীর্ঘকাল ধরে রোগে ভুগছে, পারিবারিক সমস্যা, ঋণে জর্জরিত, মন খারাপ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এইটা কোনো সমাধান নয়। তো যদি কোনো পরিবারের কেউ এইভাবে
সারা দিন ধরে মন মরা থাকে দেখেন, বা মেজাজ গন্ডগোল হচ্ছে, অধৈর্য হয়ে যাচ্ছে, ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে, সাইকিয়াট্রিস্টদের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করলে এই সুইসাইডাল অ্যাটেম্পগুলোকে অনেক ক্ষেত্রে আটকানো যায়। তবে অস্বীকার করে লাভ নেই, আমরা ফার্স্ট হচ্ছি, আমরা ছেলে মেয়েদেরকে দৌড়াতে শেখাচ্ছি, ইঁদুর দৌড়ে নামিয়ে দিচ্ছি, কম্পিটিশনে নামিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঠিক না। আমরা সব সময়, আমি দেখেছি অনেক বাবা মা, ওই অমুকের ছেলে অমুক করেছে, তুই পাচ্ছিস না কেন? কখনো একজন বাবা মায়ের তার ছেলের সাথে আর একটা ছেলের তুলনা করা উচিত হয় না। তার ছেলের হয়তো অন্য গুণ আছে, অন্যের ছেলের হয়তো আর একটা গুণ আছে, সবার গুণ সমান, সবাই সমান হয় না। কখনো একের সাথে অন্যদের সাথে তুলনা করা উচিত হয় না। তাদেরও আত্মসম্মান আছে, আত্মসম্মানে তাদেরও লাগে, এইগুলোকে বুঝতে হবে। দেখুন, সবচেয়ে হচ্ছে আমাদের মধ্যে মানসিক দূরত্বটা, পরিবারের যারা থাকি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবার সাথে মানসিক দূরত্বটা কমিয়ে নিয়ে আসতে হবে। ছেলে মেয়ের যদি কোনো অসুবিধা হয় তারা যেন অনায়াসে বাবা মাকে বলতে পারে, বা ফ্যামিলির অন্য কারুর যদি কোনো প্রবলেম হয় তারা যেন অনায়াসে ফ্যামিলির গার্জিয়ানকে বা অন্যদেরকে বা বন্ধুদেরকে যেন বলতে পারে, লজ্জা যেন না পায়। এটা কিন্তু মানে করতে হবে। আর গ্রামে গঞ্জে দেখি খুব সুইসাইডাল অ্যাটেম্প হয়, হ্যাঙ্গিং এবং ওই বিষ খাওয়া। আমি প্রায় গত মাসে 5 জনকে এই ধরনের আত্মঘাতী প্রচেষ্টা করেছে। তার মধ্যে 3 জন হচ্ছে পয়জন খেয়েছিল, আর 3 জন হচ্ছে হ্যাঙ্গিং। তো পয়জন যারা খেয়েছিল তারা হচ্ছে বেশিরভাগ নেশাগ্রস্ত অবস্থায় ধার দেনা করেছে, ধার দেনা করে শোধ দিতে পারেনি, একটা উচ্ছৃঙ্খল জীবনযাত্রা পালন করেছে, নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় তারা বিষ খেয়েছে। এটা এক ধরনের। দ্বিতীয়, যারা হ্যাঙ্গিং, তাদের আগে থেকেই কিছু মানসিক সমস্যা ছিল, সেগুলোকে নজর দেয়নি, ইম্পর্টেন্স দেয়নি, ফলে হ্যাঙ্গিং হয়েছে। আর কিছু নিজেদের ভুল, প্রেম, পরিণয় ইত্যাদির কারণে মানে মানসিক কারণ নয়, কিন্তু সেখানে একটা ওই টানা পোড়েনের কারণে কিছু কিছু আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। এই কারণগুলোকে খুঁজে আমাদের সমাজের গঠনটাকে একটু চেঞ্জ করতে হবে। তার সাথে সাথে নিজের বাড়ির পরিবেশটাকে একটু চেঞ্জ করতে হবে। এইটা বাড়ির পরিবেশটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, সমাজ কখনো পরিবর্তন হবে না। নিজের বাড়ি থেকে এই কাজগুলো শুরু করতে হবে, যে সবাই যেন মানসিকভাবে সুস্থ থাকে, শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও যেন সবাই সুস্থ থাকে। এটা না করলে কিন্তু এই টেন্ডেন্সি বা এই সুইসাইডাল অ্যাটেম্প এবং সুইসাইডাল অ্যাটেম্পে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়বে। যারা ঘুমায় না তারা হচ্ছে এক ধরনের মানসিক রোগে ভোগে, ইনসমনিয়া বা সিজোফ্রেনিয়া, তারা একটু ভাঙচুর করে, এইসব করে। কিন্তু সুইসাইড অবচেতন, তারা চট করে বুঝতে দেয় না যে তারা মন খারাপ করে বসে আছে, কাউকে বুঝতে দেয় না। এইটা এক ধরনের হয়, অনেকদিন ধরে প্ল্যান করছে যে আমি আর পেরে উঠছি না, আমার মন খারাপের কারণগুলো, যেই কারণগুলো সেগুলোকে আমি জয় করতে পারছি না, সেগুলোকে এড়িয়ে ওভারকাম করতে পারছি না। মন খারাপের কারণ, সে ঋণী হোক বা অন্য কিছু কারণ হোক, ভালোবাসার কারণ হোক, ঋণী হোক, যাই হোক, বা পড়াশোনার রেজাল্ট আমি ভালো করতে পারছি না, অনেকদিন ধরে প্ল্যান করে করে আস্তে আস্তে হয়। আর একটা ধরনের সুইসাইডাল হয় চটজলদি ডিসিশন। ধরুন এরকম হলো যে আমাকে আমার বাবা মা বকলো, দিল না, আমার একটু পেস্টিজে লাগলো, যে একটা ভুল ডিসিশন নিলাম। এই 2 ধরনের হয়। মানে আপনি যেটা বলছেন ঘুম হয় না, সেগুলো হচ্ছে মানসিক কারণ। কিন্তু ঘুম ভালো হয়, সে মোটামুটি ঠিক আছে, কিন্তু একটু ইমোশনাল, তারা বেশি এইসব ধরনের হঠকারী সিদ্ধান্ত নেয়। আমরা যদি নেগেটিভ দিকটা দেখতে থাকি, নেগেটিভ দিকে শেষ নেই। নেগেটিভিটির আমরা এমনিতেই বলে থাকি যে নেগেটিভিটির শেষ নেই। তো আমি যদি নেগেটিভিটি থেকে নিজেকে সরাতে চাই, তাহলে আমাকে পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ পরিবেশ,
একটা সুন্দর প্রাণোচ্ছল একটা সুস্থ পরিবেশ, একটা ভালো কোনো হবি কিংবা এর মধ্যে নিজেকে আমাকে আবদ্ধ রাখতে হবে। এবং তার থেকেই আমার আস্তে আস্তে আমি নিজেকে যাতে খুঁজে পাই, যেটাতে আমি আনন্দ পাই, সেই জিনিসগুলো করতে হবে। সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের আগে প্রত্যেকের জীবনে একটা হবি ছিল, যেটাতে নিজেকে আমি হারিয়ে ফেলতাম, সেই জায়গাটা কিন্তু থাকছে না। মানে প্রত্যেক অভিভাবককেই বুঝতে হবে যে আমাদের প্রত্যাশা সেটা আমাদের ব্যক্তিগত প্রত্যাশা। একটা যে সন্তান, তার তো নিজস্ব কিছু চিন্তাভাবনা থাকতে পারে, তার নিজস্ব কিছু চাহিদা থাকতে পারে, তার নিজস্ব কিছু বেড়ে ওঠার কিছু উপাদান থাকতে পারে, যেগুলো সে খোঁজার চেষ্টা করে। এটাতে বাধা দিয়ে লাভ নেই। একটা গাছ কখনোই কম্পিটিশনের মাধ্যমে অন্য গাছকে দেখে বেড়ে ওঠে না। তো নিজের মতন আমরা শুধু একটা জিনিসই এনশিওর করতে পারি, আমরা প্রত্যেকেই সমাজের একটা পার্ট। আমরা যেটা এনশিওর করতে পারি সেটা হচ্ছে যে একটা সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ, যার মধ্যে ও যেন নিজেকে খুঁজে পায় এবং যে যেটা করতে ভালোবাসে সেটা যদি করতে তাকে সেই স্বচ্ছন্দে তাকে রাখা হয়, সেটা করতে যদি সে পারে, তাহলে কোথাও কোনো কনফ্লিক্ট থাকে না। যখনই কোনো কিছু আর্টিফিশিয়ালি আমরা চাপিয়ে দিই, তখনই প্রবলেমটা দেখা দেয়। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।